গ্রেফতারের পর মুখ খুলল সেই পুলিশ। ওসমান হাদির লাশ নিয়ে যা মন্তব্যের পেছনের কারণ সব ফাঁস করলেন তিনি। শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ভাইরাল হওয়া সেই পুলিশ সদস্যের গ্রেফতারের পর অবশেষে মুখ খুলেছেন তিনি। গত 6 ফেব্রুয়ারি শাহবাগ যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উদ্দেশ্যে আয় আয় হাদির লাশ নিয়ে যা বলে চিৎকার করে উঠেছিলেন কনস্টেবল রাশেদ কাজী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তিনি তার মন্তব্যের পেছনের কারণ ফাঁস করেছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, খুলনার 13খাদা উপজেলার নেবুদিয়া গ্রামের বাসিন্দা রাশেদ কাজীকে গতকাল রাতে গ্রেফতার করা হয়। ডিএমপির একটি বিশেষ টিম তাকে খুলনা থেকে ঢাকায় নিয়ে আসে। রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদ কাজী দাবি করেছেন যে তার মন্তব্য ছিল আবেগের বশবর্তী এবং পরিস্থিতির চাপে বলা। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ডিউটিতে ছিলাম। আন্দোলনকারীরা বারবার ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিল। আমার সামনে অনেক সহকর্মী আহত হয়েছেন। তখন রাগে ক্ষোভে মুখ ফসকে ওই কথা বেরিয়ে গেছে। এটা উপহাস করার উদ্দেশ্যে ছিল না। রাশেদ কাজী আরো ফাঁস করেন যে তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি নিজেও পুরনো রাজনৈতিক প্রভাবের শিকার। আমি জানি হাদি ভাইয়ের হত্যা রাজনৈতিক প্রতিহিংসার ফসল, কিন্তু ডিউটিতে থেকে আমাকে নিরপেক্ষ থাকতে হয়। সেদিন আন্দোলনকারীরা যখন হাদির বিচার চাই বলে চিৎকার করছিল, তখন আমার মনে হয়েছিল তারা লাশ নিয়ে রাজনীতি করছে, তাই রাগের মাথায় বলে ফেলেছি। এখন বুঝতে পারছি এটা ভুল ছিল। এদিকে ইনকিলাব মঞ্চের নেতারা এই স্বীকারোক্তিকে মিথ্যা নাটক বলে উড়িয়ে দিয়েছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, এটা পুলিশের পুরনো কৌশল। গ্রেফতারের পর তারা সব সময় আবেগের বশবর্তী বলে পার হওয়ার চেষ্টা করে। রাশেদ কাজীর মন্তব্য শুধু উপহাস নয়, এটা পুরো পুলিশ বাহিনীর মানসিকতার প্রতিফলন। ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, কিন্তু উস্কানিমূলক কথাবার্তা ও হামলার কারণে বল প্রয়োগ করতে হয়েছে। রাশেদ কাজীর মন্তব্য অপ্রীতিকর, কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। রাশেদ কাজী আরো দাবি করেছেন যে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে পরিচয় ছড়ানো হয়েছে তা আংশিক সত্য। আমি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নই, শুধু পরিবারের কারণে কিছু লোক আমাকে চেনে। আমি চাকরির জন্য পুলিশে যোগ দিয়েছি, রাজনীতির জন্য নয়। তিনি ক্ষমা চেয়ে বলেন, হাদি ভাইয়ের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমার কথায় যদি কাউকে আঘাত লেগে থাকে তাহলে আমি দুঃখিত। এই ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে পুলিশ সংস্কারের প্রতিশ্রুতি সত্ত্বেও পুরনো মানসিকতা এখনো রয়ে গেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, রাশেদ কাজীর মতো ঘটনা পুলিশের অভ্যন্তরীণ প্রশিক্ষণের অভাব দেখায়। জাতিসংঘের সহযোগিতায় হাদি হত্যার তদন্ত চলমান থাকায় এই ঘটনা আরো জটিলতা সৃষ্টি করেছে। ইনকিলাব মঞ্চ আজ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে, পুলিশ সদস্যের বিচার ও পুলিশ সংস্কারের দাবিতে। রাশেদ কাজীকে আদালতে তোলা হবে, তার জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানা গেছে। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড় তুলেছে। নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির খোদ নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে তার মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। তবে ব্যতিক্রমী ঘটনায় ওই বিক্ষোভে স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারিকেই উপস্থিত থাকতে দেখা যায়। রোববার বাদ আসর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরুর পরপরই নাসিরউদ্দিন পাটোয়ারিকে অনুষ্ঠান স্থলের সামনে উপস্থিত হতে দেখা যায়। এ সময় তিনি সেখানে বক্তব্যও দেন। বিক্ষোভ কর্মসূচির কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বিক্ষোভের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তির সেখানে উপস্থিতিকে কেন্দ্র করে নানা মন্তব্য করেন। এরপর নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, আমার কথায় বা আচরণে যারা মনোকষ্ট পেয়ে থাকেন তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। ফেসবুক ব্যবহারকারী সাদিকুর রহমান খান এক পোস্টে লেখেন, আজ নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ডাকা বিক্ষোভে পাটোয়ারি নিজেই সবার আগে হাজির হয়ে বসেছিল। তার ওই মন্তব্য নিয়েও অনলাইনে আলোচনা চলছে। তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান। 2007 সালে 1-11 সরকারের সময় তারেক রহমানকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে এসে জবানবন্দিতে এ তথ্য জানান তিনি।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্যানেলের অপর সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। তিনি বলেন, 1/11-এর সময় 2007 থেকে 2009 সালে তত্ত্বাবধায়ক সরকারের মুখ্য নিয়ন্ত্রক হয়ে ওঠে ডিজিএফআই। বিভিন্ন সময়ে তারা লোকদের উঠিয়ে এনে নিজেদের সেলে রেখে জিজ্ঞাসাবাদ করতেন। এর মধ্যে অনেক মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তি ছিলেন। তারা তারেক রহমানকেও তুলে এনে অমানবিক নির্যাতন করেন। জবানবন্দিতে ইকবাল করিম বলেন, বেসামরিক ব্যক্তিদের উঠিয়ে এনে ডিজিএফআই এর সেলে রাখা অভ্যাসে পরিণত হয়। বস্তুত যে কোনো ব্যক্তিকে উঠিয়ে এনে যা কিছু করা যায় ভেবে এমন মনস্তাত্ত্বিক বাধা দূর হয়ে যায় তাদের, অর্থাৎ যা ইচ্ছে তাই করা যায় ভাবতে শুরু করেন তারা। এ সময় সেনাবাহিনী পরিচালিত অপারেশন ক্লিন হার্টের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। জবানবন্দিতে সাবেক এ সেনাপ্রধান বলেন, 2003 সালে র্যাব গঠনের আগে অপারেশন ক্লিন হার্টে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। ওই সময় জিজ্ঞাসাবাদে হার্ট অ্যাটাকে মারা গেছেন 12 জন। হিউম্যান রাইটস ওয়াচের মতে 60 জন মারা গেছেন, কিন্তু পরবর্তীতে জড়িতদের দায় মুক্তি দেওয়া হয়। এই দায় মুক্তি ছিল লাইসেন্স টু কিল। নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি। পুলিশ প্রধান বাহারুল আলম কূটনৈতিক মর্যাদার পাসপোর্ট বদল করে সাধারণ পাসপোর্ট নিতে চান। সম্প্রতি তিনি সরকারি পাসপোর্ট সমর্পণের ইচ্ছা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন। তবে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে খোদ আইজিপির পাসপোর্ট সমর্পণের এ খবরে প্রশাসনের তোলপাড় শুরু হয়েছে। চুক্তির মেয়াদ 8 মাস বাকি থাকতে কেন তিনি এখনই সাধারণ পাসপোর্ট নিতে চান তা নিয়ে সচিবালয় সহ পুলিশ সদর দপ্তরেও নানা আলোচনা ডালপালা মেলছে। এদিকে পুলিশ ভেরিফিকেশন ও 2টি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রাপ্তির বিধিনিষেধ ছাড়াই খুব সহজে সরকার সংশ্লিষ্টরা যাতে লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে পারেন, সেজন্য সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্বের এ সংক্রান্ত সিদ্ধান্ত সংশোধন করে স্পষ্টীকরণের নামে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে এ সরকারের আমলে ইতোপূর্বে জারি করা বিধিনিষেধ সাবেক সরকারের কূটনৈতিক পাসপোর্টের জন্য বহাল রেখে বর্তমান সরকারের জন্য শিথিল করা হয়েছে। সূত্র জানায়, বাহারুল আলম নিজেই তার কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট ইস্যুর জন্য পত্র দেন। এ বিষয়ে অনাপত্তি চেয়ে 3 ফেব্রুয়ারি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছেন। এতে বলা হয়, আমি বাহারুল আলম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ, আমার ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ পূর্বক সাধারণ পাসপোর্ট গ্রহণ করতে ইচ্ছুক। বর্ণিত কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্ট প্রাপ্তির জন্য অনাপত্তি সনদ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হলো। চাঁদপুরে প্রার্থী হান্নানের গাড়ি বহরে হামলায় সিইসি কে অভিযোগ। গাড়ি বহর ও সমর্থকদের ওপর হামলার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে অভিযোগ করেছেন চাঁদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম.এ. হান্নান। রোববার তিনি লিখিত অভিযোগ করেন। এম.এ. হান্নান জানান, গত বৃহস্পতিবার নির্ধারিত সূচি অনুযায়ী 6 নং গুপ্তি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক করছিলাম। বিকেল 3:30টার দিকে হগলি গ্রামে প্রচারণা চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা আমাকে লক্ষ্য করে উস্কানিমূলক স্লোগান ও অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। পরবর্তীতে ঘোলদানা আজিম ভুয়ার বাড়ির মোড়ে পৌঁছালে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি অভিযোগ করেন, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আবুল কাশেম সবুজের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আঘাত করতে গেলে আমার কর্মী জহিরুল ইসলাম তা প্রতিহত করেন। এতে জহিরুলের হাত ও চোখ মারাত্মক জখম হয়। হামলাকারীরা শুধু গাড়ি বহরই নয়, সংবাদ সংগ্রহে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল 1 এবং মোহনা টিভির সংবাদ কর্মীদের ওপরও চড়াও হয়। তাদের মূল্যবান ক্যামেরা ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এছাড়া খাজুরিয়া বাজারের সাবেক মেয়র মঞ্জির হোসেন ও জাকির গাজীর ওপর হামলা চালিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। হামলায় গুরুতর আহত ফারুক হোসেন, কাউসার ও জহিরুল ইসলাম সহ প্রায় 8 জন কর্মীকে ফরিদগঞ্জ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে বিস্তারিত জানানো হয়েছে।